সংসারী ছেলে মাকে ডেকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা বলল, তুই চাইলে আমি কি না করতে পারি, বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলেছিল, তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট্ট ঘুপচি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আর তোমার তো ডায়াবেটিসও আছে, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। মা বলল, হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আহ থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় বলো তো? এটাই বলেছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউই নাই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিনই স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। মা এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা তুমি চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা কালকে বিকালেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো? যাস না, একটা ফোন কিনে দিস আমাকে। হা হা হা, মা তুমি ফোন দিয়ে কি করবে? আহা ওখানে তো ফোন আছে। কিছুক্ষণ পরে একটা 5 তলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা। দেখেছো, বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। কলিং বেল দিতেই দরজা খুলল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি, আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি, এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানাননি। আরে ওই তো তার 2 মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরও ডেকে এনেছে। আহ পাগল ছেলেটা আমার। হ্যাপি বার্থডে মা। মা বলল, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখোনি? বাবার নামে রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না এমন কি কেউ করে? কান্না বোঝা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছেন না। পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না, ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো, এটাই তো সেসব আমি কাল রাতেই, কালকে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও তো। মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলে অত্যন্ত মানুষ তো করতে পেরেছে। সে যাক, আজকে সত্যিই আরামের ঘুম হবে, ঘুমের ওষুধটা আর খেতে হবে না। অনার্স পাশ করে এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না, হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাচ্চা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য হয়ে পড়ে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচায় ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে 8,000 টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানায় খেলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরও নানা কায়দায় কুশরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানায় দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ একদিন হলো বিপত্তি। বাঘের খাঁচার পাশে ছিল সিংহের খাঁচা। 2 খাঁচার মাঝে একটি লোহার জালের বেড়া। একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নিচের কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়াধানের সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভিতর। এখন কি হবে? প্রত্যেক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল।
ভয়ে জবুথবু হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে তো তার প্রায় হার্ট অ্যাটাক হবার মতো উপক্রম। এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন ভগবানের নাম করতে শুরু করলো, ঠিক তখন সিংহটা বলে উঠল, ভাই এত ভয় পাবেন না, আমিও অনার্স পাস বেকার। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ বছরের পর বছর কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাতে নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়া অঘরে ঘুমাচ্ছে। কারণ পড়া শরীরে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবো তো। কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, ভগবান চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। কারোর দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকেই স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে। নানান রঙের মানুষ, বিভোর নানা স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটাই নেই, আবার কারো বাকি সব না থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটা খুব প্রচলিত একটা কথা। অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে, এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নাই। আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন। সেই সব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুইজন দুই মেরুর। একজন হলেন জননী, অন্যজন হলেন সহধর্মিণী। মা জগৎধাত্রী, যার কোনো তুলনাই হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন একই আপনার স্ত্রীও করেন। আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে আর কেউ আঁচল পাতলে আপনার স্ত্রীই পাতেন। আপনার কাছে আপনার বোন বা মেয়ে যেমনটি আদরের, ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বা বাবার কাছে তেমনই আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা, ঠিক তেমনি আপনার বউ হবে জীবন সঙ্গী হারা। আপনার মায়ের আরও সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কেউ আগলে রাখবে না। আপনার মায়ের আরও সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলে কষ্ট কমে যাবে, কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া আর কোনোই গতি নেই। আপনার সন্তানদেরকে তো আপনার সহধর্মিণী দেখবে, তাই না?
আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে? আর বাচ্চাদের ভবিষ্যৎই বা কী হবে? তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না প্লিজ, কারণ দুইজনই দুইজনের জায়গায় শ্রেষ্ঠ। কারণ একজন হলো জননী আর অন্যজন হলো ঘরণী। মানুষ চিনুন, সব সময় সাবধানে থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘোরে বেশি, নিশ্চিত মনে মনে সে অন্য কোথাও ভাবছে। যে মানুষ সব সময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসাও করে। যে মানুষ সব সময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সব সময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে নিজের প্রশংসা শুনলেই একদম গলে যাবেন না, দরকার পড়লে বাজিয়ে নেবেন। প্রতিটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে তার আধার কার্ডে দেখায়। প্রতিটা মানুষ দেখতে ততটা ভালো নয় যতটা ফেসবুকে দেখায়। ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটাও ভালো নয় যতটা তার মা তাকে ভাবে। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবে না। কথায় আছে না, রিভেঞ্জ অব নেচার। মানুষ ছাড় দিলে প্রকৃতি কখনো ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার নয়। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতেই হবে। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। জীবনে কখনো মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। বাজ পাখি প্রায় 70 বছর বাঁচে, কিন্তু মাত্র 40 বছর পরেই বাজ পাখিকে বাঁচার জন্য জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ওই সময়টায় তার শরীরের প্রধান 3টি অঙ্গ দুর্বল হয়ে পড়ে। নাম্বার 1, পায়ের নখ লম্বা আর নরম হয়ে যায়, তাই তখন শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। নাম্বার 2, ঠোঁটটা সামনের দিকে মরে যায়, ফলে খাবার খুঁটিয়ে বা ছিঁড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। নাম্বার 3, ডানা ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে থাকার দরুন উড়ার ক্ষমতাও সীমিত হয়ে যায়। ফলস্বরূপ শিকার খোঁজা, ধরা ও খাওয়া 3টেই তার কাছে মুশকিল হয়ে পড়ে। তখন তার কাছে 3টি রাস্তা থাকে। নাম্বার 1, আত্মহত্যা। নাম্বার 2, শকুনের মতো মৃতদেহ খাওয়া। নাম্বার 3, নিজেকে পুনরায় স্থাপিত করা। বাস তখন কি করে, ও একটা উঁচু পাহাড়ে আশ্রয় নেয় আর সেখানে বাসা বাঁধে আর শুরু করে নতুন প্রচেষ্টা। সে প্রথমে তার ঠোঁটটা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর থেকে কঠিন যন্ত্রণা তার কাছে আর কিছু হয় না। একই রকমভাবে নখগুলো ভেঙে তাহলে তার অপেক্ষা করে নতুন নখ
আর ঠোঁট গজানোর নখ আর ওর গজালে সেই তার ডানার সমস্ত পালকগুলোকে ছিঁড়ে ফেলে। কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতুন গজানোর। 150 দিনের যন্ত্রণা আর প্রতীক্ষার পর সে সব নতুন করে পায়। প্রায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্ততা। এরপর সে আরও 30 বছর জীবিত থাকে আগের মতো, শক্তি আর সামর্থ্য নিয়ে। বিদ্রোহ তাই যেখান থেকে শেষ সেখান থেকেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করুন। একটা ছেলেকে তার গার্লফ্রেন্ড একদিন জিজ্ঞেস করলো, তুমি তোমার মাকে কতখানি ভালোবাসো? ছেলে উত্তর দিল, আমার নিজের জীবনের চেয়েও বেশি। গার্লফ্রেন্ড বলল, যখন তোমার মা বুড়ি হয়ে যাবে তখন কেমন ভালোবাসবে তাকে? তখন ছেলেটি তার পকেট থেকে 1000 টাকার একটা চকচকে নোট বের করে বলল, এর মূল্য কত? গার্লফ্রেন্ড বলল, 1000 টাকা। ছেলেটি হাত দিয়ে নোটটি মুচড়িয়ে বলল, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড অবাক হয়ে বলল, 1000 টাকা। তারপর ছেলেটি নোটটিকে পায়ের নিচে ফেলে ধোলাই করল এবং জিজ্ঞেস করল, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড একটু বিরক্ত হয়ে বলল, 1000 টাকা। তখন ছেলেটি বলল, আমার মাও তো এই 1000 টাকার নোটের মতোই। যতই বৃদ্ধ হোক না কেন, আমার কাছে আমার মায়ের দাম সবসময়ই সমান। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলার ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের জন্য সুন্দরী ফর্সা মেয়ে খোঁজে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো সম্মান করে, 80% মেয়ে শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। পর স্ত্রী আর পর পুরুষ কখনোই আপন হয় না। এগুলো হলো মরীচিকা। জীবনে চলার পথে নিজের কেরিয়ারটা যখন নিজেকেই তৈরি করে নিতে হবে, সেখানে কাউকে তোয়াক্কা না করাই ভালো। বাস্তব জীবনটা বড়ই কঠিন, যেখানে কেউ কাউকে সাহায্য করে না। আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপনা করে হাস্যরস্যের ভঙ্গিতে। বর্তমানের জাতীয় আতঙ্ক কি জানেন? ফোনের চার্জ শেষ। বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না দিলে। বর্তমানে জাতীয় খাবার ক্রাশ আর বাস। বর্তমানে জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল। বর্তমানে জাতীয় রোগ ভালো লাগে না। খারাপ থাকিও অসুবিধা নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাইব না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তি সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। তার পাশে ফুটপাথে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না। ওরাও মানুষ। ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, শুধু এটাই পার্থক্য। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলেও কিছু নেই। যে মেয়েটা ক্লাসে সবচেয়ে সুন্দরী, সেও আয়নায় তাকিয়ে বলে, ইস, কপালের এই সাইডে যদি একটা তিল থাকতো। যে ছেলের লম্বা 6 প্যাক, তার ভিতরেও কোনো না কোনো খুঁত আছে। মিস্টার বিন সারা জীবন লোক হাসিয়ে গেল, অথচ তার নিজের ওই এক সময়
এই অভিনয়টা পছন্দ ছিল না। কয়েক মিলিয়ন ডলারের মালিক উইলিয়াম হার্নি নিজের এত কিছু থাকা সত্ত্বেও তার নিজের রুমে তার ঝুলন্ত মরা পাওয়া যায়। আপনার মধ্যে কোনো কিছুর কমতি থাকা মানে এই নয় যে আপনি অবহেলিত, বরং আপনার মধ্যে এমন কিছু আছে যেটা একটা সিক্স প্যাকওয়ালা যুবকের মধ্যেও নেই, অথবা দুধের মতো ফর্সা একটা মেয়ের মধ্যেও নেই। আপনার যা আছে তাই নিয়ে খুশি থাকুন। আপনার মাথায় চুল কম বলে মন খারাপ, অথচ ক্যান্সারের কত মানুষের চুল থাকে না। আপনার চোখের রং বাদামি না বলে আফসোস, অথচ কত মানুষের চোখই নেই। এই পৃথিবীতে পারফেক্ট মানুষ বলে কিছুই নেই বস, আমরাই বরং সাদা কালো লম্বা খাটো শব্দ নিয়ে ভাগ করি। এই দুনিয়ায় সবাই ইউনিক, সব একটা মাটির তৈরি, সবাই একটা আর্ট, যার আর্টিস্ট ভগবান নিজেই। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না। এরা নিজেরাই নিজেদের মান অভিমান ভাঙাতে জানে। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তাহলে লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের আমিটাকেই দেখতে পাবে। যাকে তুমি সাধারণ বলে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে। গুণীজন সত্যিই বলেছেন, জীবনটা হলো লাটিমের মতো, যতক্ষণ একটানা না চলবে সবাই আগ্রহ নিয়ে দেখবে। যখন ওই থেমে যাবে তখন সবাই মুখ ফিরিয়ে নেবে। সমাজ মানে কি? সমাজ মানে তো তুমি কবে ঠিক ছিলে সেটা নয়, তুমি কবে ভুল করেছিলে সেটা সবাই মনে রাখবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।